স্কুল নাম্বার 2 1-এর 1 দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর 5 ও 4-এর 5 এর মধ্যে মূলদ সংখ্যা আছে 1টি, 2টি, 3টি, অসংখ্য। আচ্ছা, এর মধ্যে অবশ্যই অসংখ্য আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, মানে যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যাই থাকে। 1-এর 2 কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজ সংখ্যা বলা হয়? বলে 17-29, এই সংখ্যাটিকে হার্ডি এবং রামানুজ সংখ্যা বলে। 3 দাগ, ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হয়। কিউ ভাগফলকে ভাজ্য, ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে দেওয়া আছে কি, এখানে ওয়াই হচ্ছে ভাজ্য, এক্স হচ্ছে ভাজক, ভাগফল তো কিউ বলাই আছে এবং ভাগশেষ হচ্ছে আর। তাহলে আমাদের যদি মানগুলো এখন লিখি, ভাজ্য সমান কত বললাম, ওয়াই, তাহলে ভাজ্যের জায়গায় ওয়াই লিখে দিলাম, সমান ভাজক কি বললাম, এক্স গুণ ভাগফল তো দেওয়াই আছে কিউ, যোগ ভাগশেষ কত আর। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিউটাকে এদিকে আনতে হবে আর বাদবাকি সব ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে বা, এটা যেহেতু সমাধান তাহলে বা করে লিখতে পারি। তাহলে কিউ আর এক্স গুণ করব, অর্থাৎ কিউ এক্স হলো প্লাস আর। তাহলে পুরোটাকে যদি আমরা এদিকে আনি তাহলে এদিকে এলো কিউ এক্স প্লাস আর, আর এদিকে ওয়াই চলে যাচ্ছে, পুরো সাইড চেঞ্জ করেছি, ওই জন্য প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা কি করব, কিউ এক্সটাকে রেখে দিয়ে ওয়াইটাকে এদিকে আছে আর আরটাকে এদিকে নিয়ে যাবো, সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাবো, অর্থাৎ প্লাস আর আছে, তাহলে এদিকে নিয়ে গেলে হবে মাইনাস আর। বা এখানে আমাদের কিউকে রাখতে হবে, তাহলে কিউকে রাখলে ওয়াই মাইনাস আর বাই এখানে কিউ গুণ অবস্থা আছে, তাহলে সমান চিহ্ন ডান দিকে এলে এক্স এবং কিউ এখানে গুণ অবস্থা আছে, তাহলে এক্সকে যদি আমরা এখানে আনি তাহলে এক্স এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটি এক্স। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, ওয়াই মাইনাস আর বাই এক্স, এটা কিন্তু এক্স একটু ঘেঁটে গেল, এক্স। 4 শতকরা হিসেবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, আমরা জানি বৃত্তকলার যে কোনো একটা বৃত্তের কেন্দ্রীয় কোণ অর্থাৎ সম্পূর্ণ কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি, আর এই 360 ডিগ্রি এর 25% শতকরা, অর্থাৎ তাহলে আমরা করতে পারি যে বৃত্তকলার সম্পূর্ণ কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি, আর এইখানে বলেছে কি যে শতকরা 25%, তাহলে এর আমরা যদি 25% মানে এর লিখে যদি 25% ক্যালকুলেশন করি তাহলে আমাদের 25/100, 25% কথার অর্থ হচ্ছে 25/100। এবার এটিকে আমাদের কাটাকাটি করতে হবে, এই উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, এবার 5 দিয়ে কাটছি, 5 5 25 আর 5 2 10 আর 18 2 34, তাহলে কত থাকলো 5 18 90 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। 5 দাগ, এ প্লাস 1/a সমান -1 হলে এ কিউবের মান কত? তাহলে আমাদের এখানে এটা লিখেছি, এবার এ প্লাস 1/a সমান -এত হলে এ কিউবের মান কত? তাহলে আমরা কি করব, আমি এখন এর উভয় দিকে কিউব করে দেব বা ঘন করে দেব, তাহলে এ প্লাস 1/a এদিকেও যেমন ঘন করছি তেমন এদিকেও সমান চিহ্ন ডান দিকেও ঘন করব, তখন
ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি যে উভয় দিকে ঘন করে পাই। এ প্লাস বি এর হোল কিউব, তাহলে এ প্লাস বি এর হোল কিউব কি, এই সূত্রটা কি আছে, সূত্রটা এখানে আমরা জানি যে এ প্লাস বি এর হোল কিউব, এই সূত্রটা কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab গুণ এ প্লাস বি, তাই তো। তাহলে এইটা এখন আমরা এ প্লাস বি এর হোল কিউবের সূত্র অনুযায়ী এটা ভাঙবো, এইটা। তাহলে এখানে এ বলতে এ আর বি বলতে 1/a। তাহলে আমরা এখন এই ফিগারে ভাঙবো। এ কিউব বলতে এ কিউব প্লাস বি কিউব বলতে এখানে 1/a কিউব প্লাস 3a বলতে এ গুণ বি বলতে 1/a গুণ এ প্লাস বি, অর্থাৎ এ বলতে এ প্লাস বি বলতে 1/a, আর সমান চিহ্নের এদিকে আছে -1 হোল কিউব বা কিউব। তাহলে এখানে তিনটে -1 গুণ অবস্থা আছে, তাহলে তিনটে -1 গুণ করলে হয় একটা -1, অর্থাৎ একের সঙ্গে যতই গুণ করো না কেন একটা একই হবে, আর তিনটে বিজোড়ে আছে তাই জন্য এটা হবে মাইনাস। অর্থাৎ এর মানেটা কি হচ্ছে, -1 গুণ -1 গুণ -1 আছে, তাই না। তাহলে তিনটে এক গুণ করলে একই হয়, আর বিজোড় সংখ্যায় মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -1 হলো। বা তাহলে এখানে কিছু অংশ কেটে যাবে, এখানে উপরে রে আর নিচে রে কেটে গেল, তাহলে পড়ে রইল কি এ কিউব প্লাস 1/a কিউব প্লাস 3, আর এখানে পড়ে রইল এ প্লাস 1/a, মানে যেটা আছে ওইটা আর কি। এবার এখানে দেখো এ প্লাস 1/a এর মান হচ্ছে -1, অর্থাৎ এইখানে এ প্লাস 1 আছে, এ প্লাস 1/a আছে, তাই তো। তাহলে এই জায়গাটা আমরা এখন এই মানটা বসাবো, অর্থাৎ এই -1 বসাবো, বা এ কিউ যা আছে এগুলো যা আছে রেখে দিলাম, আর এইখানে 3-এর সঙ্গে গুণ হবে -1, আর এদিকে যে -1 যা আছে রেখে দিলাম, বা এখানে যা আছে থাকছে। তাহলে এইখানে প্লাস আর এই মাইনাস 3 আর 1 গুণ অবস্থা আছে, আর তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, আর 3 একে 3, আর সমান চিহ্নের এদিকে আছে 1, বা এবার -1 এটা সিঙ্গেল সংখ্যা আছে, তাহলে ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে থাকছে এ কিউব, মানে এদিকে যা আছে সেটা থাকছে, আর এই সমান চিহ্ন ডান দিকে আছে -1, আর সমান চিহ্নের বাম দিক থেকে আমরা যদি -3কে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে +3, বা এ কিউব প্লাস 1/a কিউব সমান প্লাস, এখানে মাইনাস এই প্লাস 3 থেকে -1 বাদ দিলে কত থাকবে, +2, অর্থাৎ এটা। এবার আমরা কি করব, যেহেতু আমাদের বানাতে হবে এ কিউবের মানটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এর প্রত্যেকের কাছে মানে এর উভয় দিকে এ কিউব যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এইখানে আমরা এ কিউব গুণ করব, মানে এ কিউবের কাছে এ কিউব গুণ করব, 1/a কিউব এর কাছে এ কিউব গুণ করব, আর এই সমান চিহ্নের ডান দিকে এখানে 2-এর সঙ্গেও এ কিউব গুণ করব। তাহলে এখন করি এ কিউব প্লাস, এটা প্লাস গুণ এ কিউব গুণ 1/a কিউব, আর সমান চিহ্নের এদিকে 2 আছে অলরেডি, আর এখানে গুণ হবে এ কিউব। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবো উভয় দিকে এ কিউব গুণ করে পাই, এটা লিখে রাখবো। এবার তাহলে গুণ করলে কি হচ্ছে, এখানে আছে এ কিউব, এখানে আছে এ কিউব, তাহলে এ কিউব আর এ কিউব গুণ করলে কি হবে, এখানে এ বেজ হচ্ছে এ, আর পাওয়ার হচ্ছে এরও 3, তাহলে বেজগুলো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আমরা সূচকে শিখেছিলাম। তাহলে এখানে 3 আর 3 6, a6 প্লাস, আর এখানে উপরের এ কিউব আর নিচের এ কিউব কেটে গেল, তাহলে এখানে থাকলো +1, আর এখানে 2a কিউব, 2 আর এ কিউব গুণ করলে হয় 2a কিউব, তাই তো। এবার আমরা কি করব,
এখান থেকে আমরা এই সমান চিহ্নের ডান দিকে যে 2a³ আছে সেটা এদিকে আনবো, আনলে এটা একটা সূত্র তৈরি হয়ে যাবে। কি সূত্র হয় দেখা যাক। তাহলে a6 এটা প্লাস আছে সমান চিহ্নের এদিকে, মানে ডান দিকে কিছু নেই, মানে 2a³ মানে এটা হচ্ছে প্লাস, তাহলে এদিকে আনলে হবে -2a³। আর এই +1 ইকুয়াল এদিকে কিছু নেই, সমান চিহ্নের এদিকে কিছু নেই, মানে 0। এবার দেখো এটা একটা সূত্র তৈরি হয়ে গেছে। এটা কি সূত্র তৈরি করা যাবে? a - b হোল স্কোয়ারের সূত্র তৈরি করা যাবে। a - b হোল স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি, a - b এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে a - b হোল স্কোয়ারের সূত্রটা কি? এটা আমরা সবাই জানি যে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এখন যদি আমরা এই সূত্রে ভাঙি তাহলে আমরা পাবো, বা এটা হচ্ছে a6 আছে, অর্থাৎ এখানে এর মাথায় 3টে 6 আছে, তাহলে আমরা যদি a3কে ভেতরে রাখি আর বাইরে যদি, মানে ব্র্যাকেটের বাইরে যদি 2 রাখি, তাহলে কি হচ্ছে এখানে হবে এটা আমাদের কি হচ্ছে a³ প্লাস b³। তাহলে a6কে আমরা এইভাবে ভাঙতে পারি, 3 × 6, তাহলে 3টাকে ভেতরে রেখেছি আর 2টাকে বাইরে বের করে দিয়েছি, -2 সূত্র অনুযায়ী 2, এখানে 2 আছে। তারপরে এ বলতে আমরা কাকে নিয়েছি? a³ গুণ বি বলতে আমরা কাকে নেব? 1কে, প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ 1-এর হোল স্কোয়ার, আর এদিকে 0 যা আছে। এবার তাহলে এটা আমাদের a স্কোয়ার - 2ab প্লাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা a - b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী ভাঙলাম। a - b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী ভেঙে আমরা কি পেলাম? এটা পেলাম a আর এটা হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি a - b এর হোল স্কোয়ার আর ইকুয়াল 0, তাই তো? এবার আমরা যদি এই স্কোয়ারটাকে 0-এর এদিকে নিয়ে যাই, তাহলে এদিকে অটোমেটিক 0 আছে, মানে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে কি a³ - 1 আর এদিকে 0। বা এবার a³টাকে যদি বাম দিকে রেখে দিই আর -1টাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে +1 হয়। অর্থাৎ আমাদের বলেছিল কি যে a³ সমান কত? তাহলে a³ সমান 1। এটাই হচ্ছে উত্তর। 6 দাগ, দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক হলে কোণ দুটি প্রতিটির মান কত? তাহলে দুটি সন্নিহিত কোণ, তাহলে সন্নিহিত কোণ কাকে বলে? আমরা জানি একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। অর্থাৎ আমরা কি বললাম যে এখানে ধরো একই শীর্ষবিন্দু, ধরো আমি একটা কোণ আঁকছি, এখান থেকে একটা কোণ আঁকলাম, এখান থেকে একটা কোণ আঁকলাম। এবার একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু, এবার এইখান থেকে একটা সাধারণ বাহু টানলাম, তাহলে এই একটা কোণ উৎপন্ন হলো, এখান থেকে এই একটা কোণ উৎপন্ন হলো, এবং এদের একটি হচ্ছে শীর্ষবিন্দু আর এইটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে কি বলা হচ্ছে যে একই শীর্ষবিন্দু, এইটা হচ্ছে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু, এইটা হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এই কোণের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে সাধারণ বাহু, আবার এই কোণের ক্ষেত্রে এইটাই হচ্ছে সাধারণ বাহু। দুপাশে অর্থাৎ এইটা আর এইটা, এই সাধারণ বাহুর এই পাশে আর এই পাশে অর্থাৎ দুপাশে অবস্থিত কোণ দুটিকে, তাহলে দুটি কোণ তৈরি হয়েছে, কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে আমরা যদি এখানে একটু নাম দিয়ে প্রকাশ করি, ধরো এ ও বি সি, তাহলে আমরা বলতে পারি যে এখানে ও সি হচ্ছে সাধারণ বাহু, ও হচ্ছে একটি একই শীর্ষবিন্দু, আর দুটো কোণ তৈরি করেছে, এ ও সি কোণ আর সি ও বি কোণ, অর্থাৎ এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বলেছিল যে দুটি সন্নিহিত কোণের মান সমান, অর্থাৎ এখানে বলেছে যে এখানে আমি বললাম দুটি সন্নিহিত কোণ, এবার এই দুটি
কোণের মান মানে দুটি সন্নিহিত কোণের মান সমান, মানে এটাও যা হবে এটাও তাই হবে। এই কোণের মানটা যা হবে অর্থাৎ এ ও সি কোণের মান যা হবে সি ও বি কোণের মানও একই হবে, এটা বলেছে। তারপরে কি বলেছে, তারা পরস্পর সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ। আবার সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যে কোনো দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। তার মানে আমাদের এখানে ঠিক কোণটা এরকম 6 নম্বর দাগ নম্বর 6, তাহলে আমাদের এখানে ঠিক কোণটা এরকম হবে। ধরো এরকম একটা সরল রেখা টানলাম, এই সরল রেখা এখান থেকে একটা 90 ডিগ্রি টানলাম, মানে লম্ব টাইপের বা লম্ব, 90 ডিগ্রি মানে লম্ব। তাহলে এইখানে বলেছে আমি যদি নাম দিয়ে প্রকাশ করি এ ও বি, এটা নিচ্ছি আমি সি, তাহলে এখানে ও সি হচ্ছে সাধারণ বাহু আর ও হচ্ছে একটি শীর্ষবিন্দু, এর দুই পাশে দুটো কোণ এবং এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হবে। তা আমরা জানি যে এক সরল রেখার মান সবসময় 180 ডিগ্রি হয়ে থাকে। এবার বলেছিল কি যে দুটি কোণের মান সমান, দুটি কোণের মান সমান, অর্থাৎ এইখানে এই কোণের মানও যা হবে এই কোণের মান তা হবে। তাহলে দুটি কোণের মান 180 ডিগ্রি, দুটোকে সমান করলে কত হবে? 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটি প্রতিটির মান কত? অর্থাৎ প্রতিটির মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার 7 দাগ, শূন্যস্থান পূরণ করতে হবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ধরো 7 দাগ, একটা রম্বস আঁকছি। আমরা রম্বস কাকে জানি? অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি অসমান, তাই তো? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হবে, এক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হবে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। এবার দুটি কোণ, এখান থেকে ধরো এই একটা কোণ আর এখান থেকে এই একটা কোণ, দুটো কোণ। তাহলে এই কোণ দুটি কি করলো? এই কোণ দুটি একে অপরে সমদ্বিখণ্ডিত করলো এবং সেটি অবশ্যই সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে। এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, বা এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, কিংবা এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, কিংবা এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণ পরস্পরকে এইখান থেকে, মানে এখান থেকে এটা যা হবে এখান থেকে এটাও তাই হবে, আবার এখান থেকে এইটুকু যতটা হবে এখান থেকে এতটা, এটাও ততটা হবে। আর এই কোণগুলো পরস্পর 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, পরের 8 দাগ কি বলেছে? 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত? তাহলে আগে আমাদের জানতে হবে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। পূরক কোণ তার মানে দুটি কোণের সমষ্টি, যে কোনো দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, যে মানে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। মানে এইটা মানে এইটা ধরো 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 আর 30 কত হলো? 90 ডিগ্রি। তাহলে এইটা একটি অপরের বা 30-এর 60 কিংবা 60-এর 30 একটি অপরের হচ্ছে পূরক কোণ। তাহলে আমাদের এখানে কি বলেছে? 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। তার মানে আমরা ধরে নিচ্ছি, ধরো এখানে এই একটা কোণ আঁকছি, তাহলে একটা হচ্ছে ধরো এটা হচ্ছে 2x ডিগ্রি আর এটা হচ্ছে 7x ডিগ্রি, তাহলে এরা একে অপরের পূরক কোণ, এরা একে অপরের পূরক কোণ। এবার কি বলেছে? যে পূরক কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত? তার মানে আমরা জানলাম কি যে দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন থেকে পূরক কোণ বলে।
তাহলে আমরা অঙ্কটা করতে পারি যে পূরক কোণ সমান কত লিখব, পূরক কোণ সমান লিখব 90 ডিগ্রি, তাই তো। আর এই পূরক কোণ দুটির মান দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে এই 90 ডিগ্রির সমান হবে। তাহলে আমরা বলতে পারি অতএব 7x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 90 ডিগ্রি, পূরক কোণের সমান হলো, তাই তো। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে, 9x ডিগ্রি, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি, বা এখানে হচ্ছে উভয় দিকে ডিগ্রি ডিগ্রি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 90, আর 90কে এদিকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 10 90, অর্থাৎ এক্সের মান পেলাম আমরা 10 ডিগ্রি, তাই তো। তাহলে এখন বলেছে কি যে পরস্পর পূরক হলে কোণ দুটির অন্তর কত, অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে যে কোণ দুটি বের করতে হবে। তাহলে একটি কোণ কত দেওয়া ছিল, 2x ডিগ্রি, একটি কোণের মান কত ছিল 2x ডিগ্রি, আর একটা হচ্ছে 7x ডিগ্রি। তাহলে যেহেতু আমরা x এর মান পেয়েছি, তাহলে x এর জায়গায় একবার 2 দিয়ে গুণ করব x এর মান বসিয়ে, আর 7x এর জায়গায় আবার x এর মান বসিয়ে 7 এর সঙ্গে গুণ করব, করলে আমরা কোণ দুটির মান পাবো। তাহলে লিখব অতএব কোণ দুটির মান যথাক্রমে 2x আর x এর মান কত বেরিয়েছে 10, তাহলে 10 দুগুণ 20 ডিগ্রি, আর একটা হচ্ছে কত ছিল 7, তাহলে 7 এর সঙ্গে আমরা যদি 10 গুণ করি তাহলে 7 10 70 ডিগ্রি। এবার বলেছে কি যে এই কোণ দুটির অন্তর কথার অর্থ আমরা জানি বিয়োগ, তার মানে কোণ দুটির অন্তর মানে বিয়োগ, অর্থাৎ 70 ডিগ্রি থেকে আমরা যদি 20 ডিগ্রি বাদ দিই তাহলে কত হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হচ্ছে 50 ডিগ্রি। 2-1 একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছি, যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার 8 মিটার। তাহলে এইখানে দেখতে পাচ্ছি, এইখান থেকে এই একটা পার্ট ধরে নিতে পারি, আর দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত একটা পার্ট, আর এই পার্টটার মানে প্রথম পার্টটাকে আমরা যে এরও ক্ষেত্রফল বের করতে পারি, এরও ক্ষেত্রফল বের করতে হবে, করলে দেখা যাবে যে ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝতে পারব। তাহলে অঙ্কটা এখন করি, এটা হচ্ছে 2-1, 2-1 দাগ, এটা আয়তাকার ক্ষেত্র। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্র জানি যে একটি আয়তাকার ক্ষেত্র অর্থাৎ আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান আর কোণগুলি সমকোণ, তাই তো, তাকে আয়তক্ষেত্র বলে। এবার এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 8 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকলে আমরা ক্ষেত্রফল পেতেই পারি। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা একটু লিখে করব, যেহেতু এটি লেখা অঙ্ক। তাহলে আয়তাকার ক্ষেত্র আমরা হেডিং করতে পারি, আয়তকার ক্ষেত্র। তাহলে আয়তকার ক্ষেত্র, এবার এর দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, প্রস্থ দেওয়া আছে 8 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 8 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে পারি, অতএব ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 15 গুণ 8 বর্গ মিটার। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, 8-15 120, অর্থাৎ 120 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য কমানো বা বাড়ানোর আগে আমরা একটা ক্ষেত্রফল বের করলাম। এবার বলেছে কি, পরে বলেছিল কি যে দৈর্ঘ্য দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য আগে কত ছিল 15 মিটার ছিল,
তাহলে দৈর্ঘ্য 15 মিটার ছিল, এবার দৈর্ঘ্য কী বলেছে, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 15 2 দিয়ে গুণ করতে হবে, 15 দ্বিগুণ হবে, তাহলে 15 দুগুণে 30, এবং প্রস্থ অর্ধেক, তাহলে প্রস্থ আগের বার কত ছিল, 8 মিটার ছিল, তাহলে এবার অর্ধেক করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 4 মিটার। তখন আবার একটা ক্ষেত্রফল বের করতে হবে, করলে দেখা যাবে যে এর ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়েছে কি না। তাহলে লিখব আবার দৈর্ঘ্য আগে কত ছিল, 15 মিটার ছিল, এখন বলছে দ্বিগুণ হয়েছে, তার মানে 15 দুগুণে 30 মিটার হয়েছে, 15 দুগুণে 30 মিটার হয়েছে। প্রস্থ আগে ছিল কত, 8 মিটার, এখন হয়েছে অর্ধেক, তার মানে অর্ধেক মানে 1/2, তার মানে 4 দুগুণ 8, অর্থাৎ 4 মিটার। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল বের করবো, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার বর্গ মিটার, তাহলে হচ্ছে 3 4 12, 120 বর্গ মিটার, তাই তো। তাহলে আগের বার যখন দৈর্ঘ্য বাড়ায়নি বা কমায়নি তখন কত হয়েছিল, তখন হয়েছিল 120 বর্গ মিটার, আর যখন দৈর্ঘ্য বা প্রস্থ বাড়িয়েছি বা কমিয়েছি তখন হয়েছে 120 বর্গ মিটার। তাহলে আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি এখানে, অতএব ক্ষেত্রফলের কোনোরূপ পরিবর্তন হয়নি, ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি, এটাই উত্তর। 2 প্রদত্ত চিত্রে রেখাচিত্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এখানে চিত্রটি একটি দেখতে পাচ্ছি আয়তাকার চিত্র, তার মধ্যে কিছুটা রঙিন করে দেওয়া আছে বা চিত্রিত করা আছে, আর কিছুটা ফাঁকা আছে। তাহলে এখানে কি করতে বলেছে, বলেছে যে প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ রেখাঙ্কিত মানে এই যে দাগ দেওয়া আছে এর ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে কি করতে হবে, এখানে প্রথম পুরোটা মানে দৈর্ঘ্য দেওয়া আছে কত, 12 মিটার, আর পুরোটার প্রস্থ দেওয়া আছে 8 মিটার, আর এদিকে 3 মিটার এবং এদিকে 3 মিটার ছেড়ে এই অংশটুকু ফাঁকা আছে। তার মানে আমাদের পুরোটা মানে ফাঁকা অংশটা ধরে আমাদের প্রথমে দৈর্ঘ্য এবং মানে ক্ষেত্রফল বের করতে হবে, এবং ফাঁকা অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দুটোর ক্ষেত্রফল বের করলে আমরা পুরোটার থেকে আমরা যদি ফাঁকা অংশটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই রেখা অঙ্কিত যে অংশটুকু সেটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমি এখানে চিত্রটি এঁকেছি, অর্থাৎ চিত্রটি আয়তাকার, তাই তো, চিত্রটি আয়তাকার করে আমরা হেডিং করতে পারি বা অন্যভাবেও করা যায়, একটা অঙ্ক বিভিন্ন রকমভাবে হয়, লিখে করা যায়। তাহলে ফাঁকা জায়গা সহ, বা আমরা এভাবেও লিখতে পারি যে পুরোটা যেহেতু এখন বলছি তাহলে এভাবেও লিখতে পারি যে ফাঁকা জায়গা সহ চিত্রটির দৈর্ঘ্য, ফাঁকা জায়গা সহ চিত্রটির দৈর্ঘ্য কত, 12 মিটার, ফাঁকা জায়গা সহ চিত্রটির প্রস্থ কত, 8 মিটার। তাহলে যেহেতু চিত্রটি আয়তাকার তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফল বের করতে পারি, অর্থাৎ ফাঁকা জায়গা সহ চিত্রটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 8, তাহলে বর্গ মিটার, ক্ষেত্রফল বলে বর্গ মিটার হয়। তাহলে 8 12 96 বর্গ মিটার। তাহলে এটা আমরা যেমন রেখাঙ্কিত জায়গাটা বের করলাম সেরকম ফাঁকা জায়গাটা মানে পুরোটাই বাদ দিলাম না। এবার দেখো এইখান থেকে এইটুকু 3 মিটার, আবার এইখান থেকে এইটুকু 3 মিটার, তাহলে আবার এইখান থেকে এটা 12 মিটার, তাহলে আর এইখান থেকে এটা যদি 3 মিটার হয় তাহলে 12 মিটারের থেকে এই 3 মিটার বাদ যাবে, তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য পাবো, এই দৈর্ঘ্যটা পাবো, অর্থাৎ পুরোটা যদি 12 হয় 12 থেকে আমরা 3 বাদ দিলে তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য পাবো, অর্থাৎ ফাঁকা জায়গা। একইভাবে প্রস্থ কত আছে, টোটাল প্রস্থটা কত আছে 8 মিটার,
তাহলে 8 মিটার থেকে দেখো এইখানে 3 মিটার বাদ দিয়েছে, অর্থাৎ এই পুরোটা যদি 8 মিটার হয় তাহলে এইখান থেকে যদি মানে 8-এর থেকে যদি 3 মিটার বাদ দিই তাহলে এইটুকু অংশর প্রস্থ পাবো। তাহলে এটাও একটি দেখতে পাচ্ছি আমরা আয়তাকার চিত্র। তাহলে এবার লিখব যে ফাঁকা জায়গাটির দৈর্ঘ্য, ফাঁকা জায়গাটির দৈর্ঘ্য, ফাঁকা জায়গাটির দৈর্ঘ্য কত হবে তাহলে বললাম ফাঁকা জায়গাটি, তাহলে পুরোটা যদি 12 হয় 12 থেকে আমরা 3 বাদ দেবো, তাহলে 12 বিয়োগ 3 মিটার, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 9 মিটার, 9 মিটার। তারপরে ফাঁকা জায়গার প্রস্থ, প্রস্থ এখানে প্রস্থ টোটাল কত আছে 8 মিটার, তাহলে 8 মিটার থেকেই 3 মিটার বাদ দেবো, তাহলে 8 - 3 তাহলে কত হলো মিটার, সমান 5 মিটার। তাহলে আমরা এখন ফাঁকা জায়গার দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থ পেয়ে গেলাম। তাহলে ফাঁকা জায়গার ক্ষেত্রফল বের করব, অতএব ফাঁকা জায়গার ক্ষেত্রফল, ক্ষেত্রফল ফাঁকা জায়গার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 5 নং 45 বর্গমিটার, ক্ষেত্রফল বললে বর্গ লিখতে হবে বর্গমিটার। তাহলে আমরা গোটা জায়গাটার ক্ষেত্রফল বের করেছিলাম 96 বর্গমিটার, আর শুধু ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল বের করলাম 45 বর্গমিটার। তাহলে গোটা জায়গার থেকে আমরা যদি ফাঁকা জায়গাটা বাদ দিই তাহলে যে রঙিন করা ছিল বা রেখা অঙ্কিত ছিল সেই রেখা অঙ্কিত জায়গার ক্ষেত্রফলটা আমরা পাবো। তাহলে লিখতে হবে অতএব রেখা অঙ্কিত জায়গাটির অঙ্কিত জায়গাটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে এখানে 96 থেকে আমরা 45 বাদ দেবো, 45 বর্গমিটার, তাহলে 96 থেকে 45 বর্গমিটার বাদ দিলে কত থাকছে 1 বর্গমিটার, আর এদিকে 4 5 51 বর্গমিটার, 51 বর্গমিটার। তাহলে এটি হচ্ছে উত্তর, অর্থাৎ এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল হচ্ছে 51 বর্গমিটার। 2-3 একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে একটি বর্গাকার, পার্কটি হচ্ছে বর্গক্ষেত্রকার, মানে বর্গক্ষেত্রের সঙ্গে সম্পর্ক। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে। তাহলে এখানে একটা তথ্য দেওয়া আছে, কি তথ্য দেওয়া আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা, তাই তো, রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার। তাহলে আমাদের রাস্তা সমেত আরও একটা পার্কের পরিসীমা তৈরি করতে হবে বাহু ধরে নিয়ে এইটার সঙ্গে ওইটার সঙ্গে এইটা মানে ওই পরিসীমার সঙ্গে এই পরিসীমা যদি ক্যালকুলেশন করি তাহলে রাস্তা সহ পার্কের প্রতিধারে দৈর্ঘ্য পাবো। এবং তারপরে আমাদের কি বলেছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা এত মিটার হলে শুধু রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে রাস্তা সহ পার্কের পরিসীমা যদি আমরা পেয়ে যাই, এই প্রতি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আর সেখান থেকে আবার বলেছে কি বাইরের চারদিকে, অর্থাৎ বর্গাকার পার্কের বাইরের চারদিকে আবার 3 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে প্রত্যেক দিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে সেটা বাদ দিয়ে আমরা শুধু পার্কের দৈর্ঘ্য বের করতে পারবো 3 মিটার বাদ দিয়ে, তাহলে পার্কের দৈর্ঘ্য বের করতে পারবো এবং পার্কের ক্ষেত্রফল বের করলে গোটাটার সঙ্গে মানে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আর শুধু পার্কের ক্ষেত্রফল যদি বিয়োগ করি তাহলে আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখন আমাদের একটা বর্গাকার পার্ক বলেছে, তার মানে এই হচ্ছে একটি বর্গাকার পার্ক। এবার কি বলেছিল যে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে, তার মানে এই হচ্ছে একটি বর্গাকার পার্ক। এবার এই বর্গাকার পার্কের বাইরের চারিদিকে, অর্থাৎ
এই হচ্ছে বাইরে, এই বাইরের চারদিকে একটা রাস্তা আছে। বর্গাকার পার্কের বাইরের চারদিকে একটি রাস্তা আছে। এই রাস্তাটা চওড়া সব দিকে এক এক মানে 3 মিটার করে, সব দিকে 3 মিটার করে এই রাস্তাটি চওড়া, তাই তো। আর বলেছে কি যে রাস্তা সমেত, অর্থাৎ এইখানে এই যে রাস্তাটা আঁকলাম, এই রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে, মানে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে। তাহলে রাস্তা সমেত বলতে এখান থেকে এটা অর্থাৎ চতুর্দিকে আর কি, এক কথায় চতুর্দিকের পরিসীমাটা দেওয়া আছে। তাহলে আমরা তো রাস্তা সহ পার্কের বা বর্গাকার এই পার্কটির ধারের দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি এ মিটার, প্রত্যেক বা ধারের দৈর্ঘ্য এ মিটার। যেহেতু বর্গক্ষেত্র, তাহলে একটি ধারের দৈর্ঘ্য যদি এ হয়, প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে এ মিটার। তাহলে এখন আমরা লিখব যে রাস্তা সহ ধরি রাস্তা সহ বর্গাকার পার্কের প্রতি ধারের দৈর্ঘ্য কত ধরব? এ মিটার ধরেছি। তাহলে আমরা যেহেতু এই প্রতি দিকে মানে চতুর্দিকে এ মিটার করে ধরে নিয়েছি, তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহু, অর্থাৎ পরিসীমা 4 গুণ বাহু মিটার। তাহলে এই একটা পরিসীমা আমরা বের করেছি, আর একটা পরিসীমা বইতে দেওয়া আছে 484 মিটার। তাহলে শর্তানুসারে কত হবে? 4a, অর্থাৎ আমাদের তৈরি করা পরিসীমার সঙ্গে বইতে দেওয়া পরিসীমা ব্যালেন্স হলো, দুটো পরিসীমা একই, তাহলে ব্যালেন্স হলো। তাহলে ব্যালেন্স হলে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এটাকে যদি রেখে দিই, দিয়ে আমরা যদি 484কে 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 4 × 4 4 2 9 4 × 4। তাহলে আমরা এর মান পেলাম 121। অর্থাৎ আমরা লিখতে পারি রাস্তা সহ পার্কের বা বর্গাকার পার্কের প্রতি ধারের দৈর্ঘ্য 121 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে রাস্তা সহ এটা পার্কের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার, তাই তো। তার মানে বাহু কত বেরিয়েছে? 121। তাহলে 121-এর বর্গ, অর্থাৎ বর্গ মিটার ক্ষেত্রফল বলেছে। তাহলে 121-কে 21-এর বর্গ মানে কত? 121 দুবার গুণ, তাই তো। তাহলে 121 যদি আমরা দুবার গুণ করি, তাহলে কত হচ্ছে? 121 × 21, আর 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 1 = 2, আবার 121, তাই তো। তাহলে গুণ করে যোগ করতে হয়, তাহলে 1 4, এখানে 6 4 1, 14,641 বর্গমিটার। তাহলে আমরা লিখে দেবো 14,641 বর্গ মিটার। এটা কি পেলাম? তাহলে রাস্তা সহ। এবার আমরা বের করব রাস্তা বাদে। রাস্তা সহ ক্ষেত্রফল বের করলাম, এবার বের করব রাস্তা বাদে। দেখো এখানে রাস্তা সহ এখান থেকে এইটা আমাদের বেরিয়েছে কত? 121 মিটার। তাহলে একদিকে যা বেরোবে প্রত্যেক দিকে তাই বেরোবে। এবার রাস্তা বাদে আমরা জাস্ট এইটুকু, মানে এই পার্কের মূল যে পার্ক, এই পার্কের দৈর্ঘ্য বের করব। তার মানে ভালো করে দেখতে হবে, এখানে চতুর্দিকে যা ছিল পার্কটা, মানে রাস্তাটা প্রত্যেক দিকে একই চওড়া, 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার। তাহলে এইখানে আমাদের
দেখো এইখানে যদি এইটা পুরোটা যদি আমাদের 121 হয় তাহলে আমাদের এইটুকু কত হবে? তার মানে এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কত? 3, আর এইখান থেকে এইটুকু কত? 3। তাহলে এদিকে 3 আর এদিকে 3, তাহলে 3 3 6, অর্থাৎ 121 থেকে 6 মিটার বাদ যাবে। তাহলে 121 থেকে 6 মিটার বাদ গেলে আমাদের এইটুকু পাবো আমরা, অর্থাৎ মূল যে পার্কের দৈর্ঘ্য, প্রতিধারের দৈর্ঘ্য। তাহলে সেটা এখন বের করবো। অর্থাৎ রাস্তা বাদে বর্গাকার পার্কের 4 ধারের দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ কত বললাম? রাস্তা সহ বললাম যে 121। এবার 121 থেকে এদিকে 3 মিটার বাদ যাবে, এদিকে 3 মিটার বাদ যাবে। তার মানে আমরা 2 গুণ 3 মিটার। তাহলে কত হবে? 121 বিয়োগ 3 গুণ 6, তার মানে 6 5 হাতে থাকে 1, 1 আর কয় দাও 2, 1 দাও 2, 1, 115 মিটার। 115 মিটার। তাহলে আমরা রাস্তা বাদে বর্গাকার পার্কের 4 ধারের দৈর্ঘ্য পেয়েছি 115 মিটার। তাহলে আমরা এখন রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল বের করতে পারি। রাস্তাবাদী পার্কটির ক্ষেত্রফল, যেহেতু বর্গক্ষেত্র, এটি বর্গাকার ক্ষেত্র, তাহলে 115 এর বর্গ এত বর্গ মিটার। তার মানে 115 এর বর্গ মানে কত? 115 দুবার গুণ অবস্থা আছে, তাই না? তাহলে 115 যদি দুবার গুণ করি তাহলে কত হচ্ছে? 5 5 25, 2 5 1 5 7, আর 5 1 5, তাহলে 5 1 1, 5 1 1 যোগ করতে হয়। তাহলে 2 হাতে থাকে 1, 10 12 2 হাতে থাকে 1, 3, 13,225 বর্গমিটার। 13,225 বর্গমিটার। তাহলে 13,225 বর্গমিটার। এবার তাহলে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল কত বেরিয়েছিল? 14,641 বর্গমিটার। এবং রাস্তা বাদে ক্ষেত্রফল কত বেরিয়েছে? 13,225 বর্গমিটার। তাহলে এই রাস্তা শহর থেকে যদি রাস্তা বাদে যদি বিয়োগ করি তাহলে আমাদের মূল যে রাস্তাটা ছিল, এই যে আমি দাগ দিয়ে দিয়েছি, মূল যে রাস্তাটা ছিল এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, এর ক্ষেত্রফল। তাহলে এখন সেটা করি। অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে 14,641 বিয়োগ 13,225 বর্গমিটার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হবে তাহলে 5 আর কত 6 দেওয়া 11, এটা হচ্ছে বর্গমিটার থাকবে 11 হাতে 1, তাহলে হচ্ছে 1, আর এদিকে 1 4 আর একে 1, অর্থাৎ 1416 বর্গমিটার। এটি হচ্ছে উত্তর। 3-1 কি বলেছে? 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 1/8x³ সমান 189। তাহলে এখানে আমাদের এইটা সমান এত হলে 4 হলে আমাদের এটার মান 189, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখন কি করব? এখন এর উভয় দিকে 2x প্লাস 1/3x ইকুয়াল 4, এর উভয় দিকে আমরা যদি 3-এর 2 গুণ করি তাহলে প্রত্যেকের কাছে 3-এর 2 গুণ করতে পারি। 3x 3-এর 2 গুণ 3-এর 2 প্লাস 1/3x এখানে গুণ করব 3-এর 2। একইভাবে সমান চিহ্নের এদিকে 4 আছে, তাহলে 4-এর সঙ্গে গুণ করব 3-এর 2। তখন ব্র্যাকেটের মধ্যে লিখে দেব উভয় দিকে 3/2 গুণ করে পাই লিখে দিলাম।
এবার তাহলে যে অংশটুকু কাটাকাটি চলে যাবে কেটে যাবে সেটুকু কেটে দাও। এখানে উপরের 2 নিচের 2 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে উপরের 3 নিচের 3 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে 2 দুগুণ 4, তাহলে পড়ে থাকলো কি এখানে 3r(x) অর্থাৎ 3x পড়ে থাকলো, প্লাস এখানে 1/2x, 1 উপরে 1 আর নিচে আছে 2r(x), তাহলে 2x, আর এদিকে 3 দুগুণ 6, তাহলে আমাদের এইটুকু অংশ পড়ে রইল। আচ্ছা, এবার এইটুকু অংশ এখন থাক। এবার এই দিকটা আমরা নেব, মানে এর এইটা, মানে এখানে 27x³ + 1/8x³ সমান 189 প্রমাণ করতে হবে। তাহলে এর আমরা বাম পক্ষটা নেব। বাম পক্ষটা নিয়ে আমরা সূত্র অনুযায়ী এটা ভেঙে দেখব। তাহলে এখন লিখব বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, তাহলে 27x³ + 1/8x³। তাহলে এটিকে যদি আমরা ভাঙি তাহলে এটা আমরা একটা সূত্র পাবো। কি সূত্র? a³ + b³ সূত্র, b³ সূত্র। তাহলে 27কে আমরা যদি 3-এর ঘাতে ভাঙি তাহলে 27-এর ঘনমূল পাবো কত? 3, আর x, তাহলে এটাকে আমরা এরকমভাবে নেব, অর্থাৎ 3x-এর কিউব করব, তাহলে 3x³ যা কথা 27x³ একই কথা। একইভাবে এখানে আমরা 1/8-এর ঘনমূল কত? 2 আর x, তাহলে এখানে নেব এটা, অর্থাৎ 1/2x-এর কিউব যা কথা 1/8x³ একই কথা। তাহলে আমরা এভাবে নিলাম কেন? কারণ কি এখানে একটা সূত্র তৈরি করতে হবে, অর্থাৎ সূত্র হয়ে গেল। এটা হচ্ছে a³ আর এটা হচ্ছে b³, a³ + b³। তাহলে a³ + b³ সূত্রটি কি? a³ + b³, a³ + b³ সূত্রটা কি? এটা আছে a + b³, তাই তো, a + b³ মাইনাস 3 গুণ a গুণ b গুণ a + b, এটা। তাহলে আমাদের এখন এই ফিগারে আছে, অর্থাৎ a³ + b³। এই 3x-টাকে এখন আমরা a ধরবো আর 1/2x-টাকে আমরা এখন b ধরবো। তাহলে এটা হচ্ছে a³ + b³। আমরা এই ফিগারে ভাঙবো a + b³ মাইনাস 3ab গুণ a + b। তাহলে আমরা সেটাই করি, a + b³ মাইনাস এটা a + b³, তাহলে a, এটা 3x হচ্ছে a প্লাস 1/2x হচ্ছে b, তাহলে a + b³ মাইনাস 3, a বলতে 3x ধরেছি আর b বলতে 1/2x গুণ a + b অর্থাৎ 3x + 1/2x। এখন দেখো 3x + 1/2x এর একটা মান আছে। 3x + 1/2x সমান এর মান কত? 6। তাহলে এর পরিবর্তে 3x + 1/2x এর পরিবর্তে আমরা এখন 6 বসাবো। তাহলে এখানে 6 আর এর কিউব আছে, তার মানে কিউব মাইনাস এখানে যতটুকু অংশ কেটে যাবে কেটে দিতে হবে। তাহলে এখানে কি কি কেটে যাচ্ছে? এখানে কেটে যাচ্ছে 3x 3, তাই তো, উপরের x নিচের x কেটে যাচ্ছে, এই উপরের x আর নিচের x কেটে গেল, আর বাদ বাকি কাটছে না। আর এইখানে দেখো 3x + 1/2x এর মান কত আছে? 6, তাহলে এর জায়গায় আমরা 6 বসাবো। তাহলে এখানে কত হলো? 3 × 9 আর নিচে আছে 2, অর্থাৎ উপরে আছে 3 × 9 আর উপরে আছে 2 গুণ এখানে হচ্ছে এর মান কত? 6, তাহলে 6 বসাবো। এবার 6-এর কিউব, তার মানে 6-এর কিউব মানে কি? 3টে 6 গুণ আছে, 3টে 6, তাহলে 3টে 6 যদি গুণ করি তাহলে কত হয়? 3টে 6 গুণ করলে হচ্ছে 2 × 6 = 16, তাই তো। 6 × 6 = 36, 6 × 6 = 36, 6 × 36-এর 6 হাতে থাকে 3 আর 3 × 6 = 18, 19, 20, 21, হ্যাঁ 2 × 6 = 16 মাইনাস এখানে হচ্ছে 3 দুগুণ 6, 3 × 9 = 27, তার মানে
216 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে কত হচ্ছে, 6 9, এটা হচ্ছে 9, হাতে থাকে 1, 3, 3 আর কত 11, 8 দাও 11, হাতে থাকে 1, তাহলে 189। আমাদের কি প্রমাণ করতে হয়েছিল, কি প্রমাণ করতে বলেছিল যে 27x³ + 1/8x³ সমান 189 প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা প্রমাণ করেছি, অর্থাৎ প্রমাণিত। এটাই উত্তর। আচ্ছা, 3-এর অথবাতে একটা অঙ্ক আছে, 3x + 3/x = 2 হলে x³ + 1/x³ + 2 এর মান নির্ণয় করি। এখানে 3x + 3/x = 2 হলে এটা প্রমাণ করতে হবে। আমরা এখান থেকে শুরু করব। এখানে এর এদিকে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা 3 কমন নেব। তাহলে 3 কমন নিলে এখানে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে। এখানে 3কে 3 নিয়ে নিয়েছে, মানে 1 আছে 1/x, আর এখানে আছে 2, বা এই 3 এখানে গুণ অবস্থা আছে, তাহলে এদিকে গেলে ভাগ করে দেবো। তাহলে এদিকে পড়ে থাকছে x + 1/x, আর এখানে 2-এর 3। এবার এর উভয় দিকে আমরা কি করব, ঘন করে দেব, 2-এর 3। তাহলে লিখে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে উভয় দিকে ঘন করে পাই, উভয় দিকে ঘন করে। এবার তাহলে এটা একটা সূত্র তৈরি হয়ে গেল। কি সূত্র, a + b এর হোল কিউব। তাহলে a + b এর হোল কিউবের সূত্রটা কি, a + b এর হোল কিউবের সূত্রটা কি, একটা সূত্র এর আছে, সূত্রগুলোটা কি হচ্ছে, a³ + b³ প্লাস 3 গুণ a গুণ b গুণ a প্লাস b, এ একটা সূত্র। a³ + b³ প্লাস 3ab গুণ a প্লাস b, এছাড়া আরও একটা সূত্র আছে, তাই তো। তাহলে এখন আমরা এখানে এইটা সমাধান করার জন্য, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা a + b³ এর এই সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটা। তাহলে a বলতে এখানে x কে ধরবো, আর b বলতে 1/x কে ধরবো, ঠিক আছে। তাহলে a³ বা a³ বলতে আমরা কাকে ধরবো, x³ প্লাস b³ বলতে 1/x³ প্লাস 3 গুণ a বলতে x গুণ b বলতে 1/x গুণ a প্লাস b, বলতে x প্লাস b বলতে 1/x, আর এদিকে 2/3 হোল কিউব। তার মানে কি, 2 এর মাথায় একবার কিউব আসবে, 3 এর মাথায় একবার কিউব আসবে। তাহলে 2 এর মাথায় কিউব মানে কত, 8, আর 3টে 2 গুণ করলে 8 হয়, আর 3টে 3 গুণ করলে কত হবে, 27। তাহলে ডান দিকে হয়ে গেল 8-এর 27। বা এদিকে x³ প্লাস 1/x³, আর এখানে উপরের x নিচের x কেটে যাচ্ছে, প্লাস 3 গুণ a, মানে a প্লাস b। তাহলে a প্লাস b এর অলরেডি একটা আমাদের মানটা আছে, তাই তো। x + 1/x = 2/3। তাহলে x + 1-এর জায়গায় আমরা এখন কি বসাবো, x + 1/x এর জায়গায়, x + 1/x এর জায়গায় আমরা 2/3 বসাবো। তাহলে এইখানে 3-এর সঙ্গে গুণ হবে 2/3, আর এদিকে সমান চিহ্নের ডান দিকে যা আছে থাকছে। বা এখানে আমাদের x³ যা আছে থাকলো, 1/x³ যা আছে থাকছে, এখানে উপরের 3 নিচের 3 কেটে যাচ্ছে, তাহলে +2, এখানে 2 পড়ে আছে, আর এখানে 8-এর 27। তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। কারণ কি, এখানে কি বলেছিল, এখানে বলেছিল x³ + 1/x³ + 2 সমান এর মান কত। তাহলে আমাদের এখানে x³ + 1/x³ + 2 এর মান কত হচ্ছে, 8-এর 27। এটাই উত্তর আমাদের। 3-এর 2 থেকে বলেছে ভাগ ভালো ভাগশেষ নির্ণয় করো। তাহলে এটাকে আমরা নর্মালি যে ভাগ করতে হয় ওই ভাগ করব। তাহলে 3x - 1 দিয়ে আমরা ভাগ করব 81, ভাগ করব 81x4 x4 + 2, নর্মালি যে ভাগ করতে হয়। তাহলে ভাগ
করবো, এখানে আছে 81 আর এখানে আছে 3, তাহলে আমাদের প্রথম সংখ্যার সঙ্গে সংখ্যাগুলো ম্যাচ করাতে হবে, তারপরে এক্সের পাওয়ার যা আছে সেটা দেখতে পারি। তাহলে এখানে 81কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 27, 3 27 81, আর এদিকে আছে এক্স আর এখানে আছে 4টে এক্স। তাহলে আমরা যদি এখানে এক্স কিউব নিই তাহলে এক্স কিউব আর একটা এক্স, তাহলে x4 হলো। তাহলে 27 3 27 81 আর x4, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, একের সঙ্গে 27 এক্স কিউব গুণ করলে একের সঙ্গে যাই গুণ করবো সেটাই হবে। তাহলে ভাগ করে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে যে চিহ্নগুলো থাকবে তার বিপরীত চিহ্নগুলো নিতে হবে। এখানে মাইনাস আছে, হয়ে গেছে প্লাস, তার মানে এই মাইনাসের কোনো প্রয়োগ নেই, এখন এই প্লাস। এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস। তাহলে এখানে প্লাসের আর কোনো প্রয়োগ নেই। এখানে 81x4 প্লাস আর মাইনাস 81x4, তাহলে এইটা কেটে গেল। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকলো? প্লাস 27x কিউব, আর এখানে হচ্ছে প্লাস 2। তাহলে এখানে কিছু নেই মানে প্লাস, অর্থাৎ এখানে প্লাস তুলে দিলাম। এবার কত যাবে? এবার 27-এর মধ্যে 3, অর্থাৎ 3 27-এর মধ্যে কতবার যাবে? তাহলে 9 বার, 9 3 নং 27। এবার এখানে আছে একটা এক্স, এখানে হচ্ছে 3টে এক্স, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার নিলে 3x কিউব হলো, আর এখানে 3 নং 27, অর্থাৎ এক্স কিউব, আর এখানে আছে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে 9x স্কোয়ার একের সঙ্গে গুণ করলে 9x স্কোয়ারই হবে। চিহ্নগুলো বিপরীত করে নিতে হবে। তাহলে এবার 27x কিউব মাইনাস 27x কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? প্লাস 9x স্কোয়ার, আর এখানে পড়ে থাকলো প্লাস 2। এবার এখানে কিছু প্লাস আছে, তাহলে প্লাস তুলে দিলাম। এখানে 9-এর মধ্যে 3 কতবার যাবে? 3 বার যাবে, 3 3 9, আর এখানে আছে একটা এক্স, তাহলে এখানে একটা এক্স নিচ্ছি, তাহলে এক্স আর এক্স স্কোয়ার, অর্থাৎ 9x স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস, এখানে তাহলে একের সঙ্গে 3x গুণ করলে 3x, একবার বিপরীত চিহ্ন করে নিতে হবে। তাহলে এখানে প্লাস 9x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? এখানে হচ্ছে 3x প্লাস 3x, আর এখানে হচ্ছে প্লাস 2। এবার এখানে আমাদের কিছু নেই মানে প্লাস আছে, অর্থাৎ প্লাস তুলে দিলাম। তাহলে এবার একবার নিলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ 3x এককে 3x মাইনাস 1 একে 1, বিপরীত চিহ্ন করে নিতে হবে। তাহলে প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কি? এখানে পড়ে থাকলো +1 আর +2, তাহলে +1 আর +2 হচ্ছে +3, অর্থাৎ এটি হচ্ছে ভাগশেষ। অর্থাৎ নির্ণেয় ভাগফল কত হলো? 27x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তাই তো। আর ভাগশেষ হলো 3, এটাই উত্তর। 3-এর অথবা এর একটা মান দেওয়া আছে, বির একটা মান দেওয়া আছে, একইভাবে সি এর একটা মান দেওয়া আছে, হলে এই এক্স মাইনাস ওয়াই গুণ এ প্লাস ওয়াই মাইনাস জেড গুণ বি প্লাস জেড মাইনাস এক্স গুণ সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে খুবই সিম্পল ব্যাপার। এখানে আমাদের এখান থেকে শুরুটা করতে হবে, অতএব অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই গুণ এ প্লাস ওয়াই মাইনাস জেড গুণ বি প্লাস জেড মাইনাস এক্স গুণ সি। তাহলে এখানে আমাদের এ বি সি গুণ অবস্থা আছে, তাহলে এখানে আবার এ বি সি এর মানগুলো দেওয়া আছে, তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই গুণ, এখানে এর মান কত? এর জায়গায় এর মানটা বসাবো এটা। তাহলে এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এগুলো, এবার এই প্লাস, এবার ওয়াই মাইনাস
জেড, এর সঙ্গে আবার বি গুণ আছে, তাহলে বির মানটা এখন বসাবো। তাহলে বি এর মান কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার হয়ে গেল, প্লাস এই প্লাস এখন জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স, এর সঙ্গে আবার সি গুণ অবস্থা আছে, তাহলে সি এর মান কি আছে, সি এর মান এটা, তাহলে সি এর মান বসিয়ে দেবো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এবার এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র তৈরি হয়েছে, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তৈরি হচ্ছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এই সূত্র তৈরি হয়ে গেছে দেখা যাচ্ছে। অর্থাৎ এক্সটাকে যদি আমরা এ ধরি আর ওয়াইটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি গুণ এক্স স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে প্রত্যেকটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্র হয়েছে। তাহলে এখন আমরা এ কিউব বলতে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বলতে আমরা এই বি কিউব বলতে আমরা ওয়াই কিউব লিখব, প্লাস এটা হয়ে গেল। তারপর এটা এখানে ওয়াই মাইনাস জেড গুণ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে এ বলতে ওয়াই গুণ মাইনাস বি বলতে জেড কিউব, এটা প্লাস। একইভাবে জেড মাইনাস এক্স গুণ জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে এ কিউব বলতে জেড কিউব মাইনাস বি কিউব বলতে এখানে এক্স কিউব। তাহলে আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দেব, ব্র্যাকেটটা তুলে দিলে যোগ বিয়োগ করে সব কেটে যাবে। এ কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস এ মাইনাস জেড কিউব প্লাস এখানে জেড কিউব প্লাস মাইনাস এ মাইনাস এক্স কিউব। তাহলে এই আছে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল, তাহলে 0। এটি হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা 4-এর 1 এক্স ফোর প্লাস উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এক দাগ এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর। তাহলে এটাকে এক্স ফোরকে আমরা যদি এক্স স্কোয়ারের হোল স্কোয়ারে ভাঙি তাহলে এক্স ফোর হবে। তাহলে প্লাস এবার এটা একটা সূত্রে ভাঙব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙব। তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্স স্কোয়ার গুণ বি বি বলতে আমরা ওয়াই ফোরটাকে ওয়াই টু ধরব, মানে ওয়াই টু প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই টু এর হোল স্কোয়ার। কারণ কি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তার মানে ওয়াই ফোর, একই ব্যাপার। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটি হচ্ছে দেখি এখানে এক্স 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 স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে এক্স ফোর প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এইখানে একটা সমস্যা আছে, তাই তো? এখানে আছে শুধু একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে হয়ে যাচ্ছে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস এই প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তাহলে ওয়াই ফোর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইখানে একটু সমস্যা হয়েছে। তাহলে সমস্যাটা আমরা এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে ফেলেছি, কিন্তু এখানে মূল অঙ্কে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মূল অঙ্কের সমতা বজায় রাখার জন্য তাহলে আমরা কি করব, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দেব। তাহলে আমাদের মূল অঙ্কের সমতা বজায় রইল, অর্থাৎ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা যদি দুটো থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের মূল অঙ্কের সমতা বজায় থাকলো। এবার মূল অঙ্কের সমতা বজায় থাকলো এবং এইখান থেকে এইটা একটা সূত্র হয়ে গেল। কি সূত্র হয়ে গেল, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র। কারণ কি আমরা এই ফিগারে ভেঙেছি, তাহলে এই ফিগারে আসবো, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার। এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স ওয়াইটাকে আমরা কমন নিয়ে এর হোল স্কোয়ার করে দিচ্ছি।
তাহলে এটি আবার এখন একটা সূত্র তৈরি হয়ে গেল। এটি কি সূত্র তৈরি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি গুণ এ মাইনাস বি, তাই তো? তাহলে আমাদের এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাই হচ্ছে এ, আর এক্স ওয়াই এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে এ এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমাদের এই ফিগারে আছে, তাহলে আমাদের এই ফিগারে ভাঙতে হবে এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে কি বললাম? এ বলতে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোটাকে এ ধরবো, মানে এইটাই হচ্ছে এ আর এইটা হচ্ছে এখন বি। তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এ বলতে তাহলে কাকে লিখব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি, বি বলতে আমরা কাকে লিখব? এক্স ওয়াই গুণ, এবার এ মাইনাস বি, এ বলতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি, বি বলতে এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াইটাকে ভেতরে আনবো আর প্লাস ওয়াই স্কোয়ারটাকে পরে রাখবো। একইভাবে এটা এক্স স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াইকে এখানে আনবো আর প্লাস ওয়াই স্কোয়ারকে এখানে নিয়ে যাবো। তাহলে আমাদের এইটি হয়ে যাবে উত্তর। 4-2 দাগ। 4-2 দাগে কী বলেছে? এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম গুণ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন গুণ এম মাইনাস এন এর হোল স্কোয়ার। তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে এম কিউব মাইনাস এন কিউব, এটা আমরা একটা সূত্রে ভাঙাতে পারি। কি সূত্রে ভাঙাতে পারি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি গুণ এ স্কোয়ার মাইনাস এই প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। তাহলে এটাকে আমরা এখন এম কিউ মাইনাস এন কিউটাকে আমরা কি করব? এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে ভাঙাবো। তাহলে এ বলতে এখানে এম আর বি বলতে এখানে এন। তাহলে এ মাইনাস বি অর্থাৎ এম মাইনাস এন গুণ এ স্কোয়ার, স্কোয়ার বলতে এখানে এম স্কোয়ার প্লাস এ বি বলতে এখানে এম এন প্লাস বি স্কোয়ার বলতে এখানে এন স্কোয়ার। তারপরে এখানে মাইনাস এম যা আছে রাখছি। এবার এইটা আবার একটা সূত্র তৈরি হয়েছে। এটা কি সূত্র তৈরি হয়েছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে, তাই না? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে আমরা এখন এম স্কোয়ার এন স্কোয়ার অর্থাৎ এ বলতে এম আর বি বলতে এন, তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস বি অর্থাৎ এ বলতে এম বি বলতে এন গুণ এ এম মাইনাস এন প্লাস প্লাস তারপরে কি এনটাকে থাকছে এখানে এম মাইনাস এন এর হোল স্কোয়ার অর্থাৎ এইটা দুবার আছে গুণ, তাই না? তাহলে এম মাইনাস এন গুণ এম মাইনাস এন, তাই তো? তাহলে আমরা তিনটে পার্ট পেলাম। এখান থেকে এই একটা পার্ট, এখান থেকে এই একটা পার্ট আর এইখান থেকে এই একটা পার্ট। তাহলে এই তিনটে পার্টের মধ্যে একটা অংশ কমন আছে। কি কমন আছে? এম মাইনাস এন। এর কাছে এম মাইনাস এন আছে, এর কাছে দ্বিতীয় পার্টে এম মাইনাস এন আছে আর তৃতীয় পার্টে তো দুটোই এম মাইনাস এন। তাহলে যে কোনো একটা নেব। তাহলে প্রত্যেকের কাছে একটা করে কমন এসছে তিনটে পার্টের থেকে। তাহলে এম মাইনাস এন কমন নিলাম। তাহলে পড়ে রইল কি? এখানে পড়ে রইল প্রথম পার্টে বা প্রথম অংশ থেকে পড়ে রইল এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। দ্বিতীয় অংশ থেকে কি পড়ে রইল? দ্বিতীয় অংশ থেকে এখানে মাইনাস এম গুণ এম প্লাস এন।
তাহলে এইটুকু অংশ পড়ে রইল। তাহলে এইটুকু অংশ একবারে গুণ করে দিচ্ছি, মাইনাস এ প্লাস এ মাইনাস, আর এখানে এম আর এম গুণ করলে এম স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এ মানে মাইনাস আর প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এম আর এন গুণ করলে এম এন হয়ে গেল। তাহলে এই দ্বিতীয় অংশের এইটুকু হয়ে গেল। এবার তৃতীয় পার্টে আমরা এম মাইনাস এন একটা নিয়েছি, তাহলে পড়ে আছে কোনটা, এন গুণ এম মাইনাস এন, অর্থাৎ এই এন এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এম আর এন গুণ করলে এম এন, আর এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে এন আর এন গুণ করলে এন স্কোয়ার। তাহলে এই অংশটুকুর মধ্যে কি কি কেটে যাচ্ছে, আচ্ছা এখানে আছে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এই অংশটুকু কেটে গেল। তারপরে কি কাটবে, এখানে আছে প্লাস এন স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল। এখানে আছে মাইনাস এম এন প্লাস এম এন, তাহলে প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল। তাহলে পড়ে রইল কি, শুধু এম এন আর এটা, তাহলে এম এন গুণ এম মাইনাস এন, এইটুকু পড়ে রইল। এটি হয়ে গেল আমাদের উত্তর। 4 অথবা এ কিউব মাইনাস 9 বি কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এখানে এ কিউব মাইনাস 9 বি কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব, এখানে যে সমস্যাটা আছে সেটি কি আছে, এখানে 9 ঘন সংখ্যা নয়, এটি হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে 9কে আমাদের ঘন সংখ্যা বানিয়ে নিতে হবে। তাহলে 9কে ঘন সংখ্যা বানাতে গেলে কি করব, এ কিউব, এখানে মাইনাস 9টা বি কিউব আছে, তাহলে একটা বি কিউবকে আলাদা করে দিচ্ছি। তাহলে একটা বি কিউবকে আলাদা করে দিলে আর কটা বি কিউব পড়ে থাকছে, 8 বি কিউব, অর্থাৎ 8 বি কিউব আর একটা বি কিউব, তাহলে 8 বি কিউব আর একটা বি কিউব যদি যোগ করি, মাইনাসে মাইনাসে যদি যোগ, দুটোই মাইনাস, তাহলে 9 বি কিউব হয়। আর এখানে পড়ে আছে, এখানে যেটা আছে থাক। আচ্ছা এবার এই এ কিউব বি কিউব একটু সাজিয়ে নেব আর কি, এ কিউব বি কিউবটা এদিকে রাখছি, আর প্লাস এ প্লাস বি এর হোল কিউব এখানে রাখছি, আর মাইনাস 8 বি কিউবটা এদিকে নিয়ে যাচ্ছি। এবার এখানে দুটো পার্টে সূত্র অনুযায়ী করতে হবে। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা অলরেডি জেনে ফেলেছি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, তাই তো। তাহলে এইটা এ কিউ মাইনাস বি কিউ, এটা এই সূত্রে ভাঙবে, এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে। তাহলে এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটা প্লাস, এটি হচ্ছে এ, পুরোটা হচ্ছে এ, আর এই পুরোটা হচ্ছে বি, তাই তো। তাহলে এটা, তার আগে আমরা যেটা করতে পারি যে এখানে এইটাকে আমরা 2 বি কিউব করে দিতে পারি, তাই না, 2 বি কিউব করে দিতে পারি, মানে 8 বি কিউবটাকে 2 বি কিউবের হোল কিউব করে দিতে পারি, তাই না। 8 বি কিউবটাকে আমরা 2 বি এর হোল কিউব করে দিতে পারি, একই ব্যাপার। তাহলে এইটা হচ্ছে এখন এ প্লাস বিটা হচ্ছে এখন এ, আর 2 বিটা হচ্ছে এখন বি। তাহলে এটাও এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে অনুযায়ী ভাঙবো। তাহলে এ প্লাস মাইনাস বি, এখানে একটা সেকেন্ড বন্ধনী নেওয়ার প্রয়োজন আছে। এবার এ স্কোয়ার বলতে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ বলতে এ প্লাস বি গুণ বি বলতে এখানে 2b প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ 2b এর হোল স্কোয়ার, সেকেন্ড বন্ধনী ক্লোজ করে দিলাম। আচ্ছা এই প্রথম যে অংশটা হলো, এটা আপাতত আর কিছু করা যাবে না, এই অবস্থায় থাক, এখন পরে এর ব্যবস্থা হবে। আর এইখানে প্লাস, এইখানে একটু যোগ বিয়োগ করা যায়, এখানে একটা ইয়ে আছে, মাইনাস 2b থেকে একটা বি যদি বাদ দিই তাহলে মাইনাস একটা বি থাকে, অর্থাৎ বড়োর দিকে যে চিহ্ন সেই চিহ্নটা বসে যোগ বিয়োগ করার পরে। তাহলে বড়োর দিকে মাইনাস চিহ্ন আছে, যোগ বিয়োগ করার পরে মাইনাস বি বসে গেছে। এবার এটা এইখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে গেল আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র।
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা যদি ভাঙি তাহলে এটা কি হবে? এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা গুণ অবস্থা আছে, তাহলে গুণ করে দিই। প্লাস 2b আর এ গুণ করলে 2ab, এ প্লাস এখানে প্লাস আছে তাহলে প্লাস, তারপরে 2bর সঙ্গে বি তার মানে 2b স্কোয়ার, আর এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম 2b এর হোল স্কোয়ার অর্থাৎ 2 দুগুণ 4 আর বি অর্থাৎ বি স্কোয়ার। এটা হলো, বা এখানে প্রথম পার্টটা যা আছে থাক আপাতত, তারপরে এখানে রেখে দিলাম যা আছে, এটাও রেখে দিলাম। এবার এটা যোগ বিয়োগ করে নেব। এখানে এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ারগুলো যোগ বিয়োগ হবে, বি স্কোয়ারগুলোর সঙ্গে বি স্কোয়ারের, আর 2ab-র সঙ্গে 2ab। তাহলে এখানে একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার লিখে দিলাম। এবার তারপরে এখানে 2ab দুটো প্লাস 2ab, আর এখানে দুটো প্লাস 2ab, তাহলে কটা হলো? প্লাস 4ab, প্লাস 4ab, 2 আর 2 4ab, আর এখানে একটা বি স্কোয়ার, এই দুটো বি স্কোয়ার, তাহলে 3টে বি স্কোয়ার হলো, সবগুলো প্লাস, তাহলে প্লাস মানে সবগুলো যোগ, তাহলে দুটো আর একটা 3টে, আর এখানে আছে 4টে প্লাস 4টে বি স্কোয়ার, তাহলে কটা বি স্কোয়ার হলো? 7টা বি স্কোয়ার। এবার দেখো দুটো পার্ট হয়েছে, ধর এখান থেকে একটা পার্ট আর এখান থেকে একটা পার্ট, তাহলে প্লাস চিহ্নের এদিকে একটা পার্ট, প্লাস চিহ্নের এদিকে একটা পার্ট, তাহলে এদিকে আর এদিকে একটা অংশ কমন আছে। কি কমন আছে? এ মাইনাস বি, এদিকেও আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটাকে নিয়ে নিলাম। পড়ে থাকলো কি? এখানে পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে থাকলো কি? প্লাস প্লাস এইগুলো এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এখানে এ মাইনাস বিটা প্রথমে নিয়ে নিয়েছি। এবার এ মাইনাস বি, এবার এগুলো যোগ বিয়োগ করতে হবে। তাহলে এইগুলো যোগ বিয়োগ করলে কি হবে? এখানে এই একটা এ স্কোয়ার, সবগুলো প্লাস, তাহলে কোনোটা বাদ যাবে না, এর মধ্যে থেকে সবগুলো যোগই হবে। তাহলে এই একটা প্লাস আর এই একটা এ স্কোয়ার, এই একটা স্কোয়ার প্লাস এই একটা স্কোয়ার প্লাস, তাহলে দুটো স্কোয়ার প্লাস প্লাস 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তারপরে আমাদের আর কি থাকছে? বি স্কোয়ার। আচ্ছা, তারপরে এখানে বি, আচ্ছা এবি, তাহলে এবি এখানে আছে একটা এবি প্লাস, সবগুলো প্লাস, আর এখানে আছে 4টে, তাহলে কটা হলো? 5টা এবি প্লাস এবি। পড়ে রইল কি? এখানে আছে একটা বি স্কোয়ার, আর এখানে হচ্ছে 7টা বি স্কোয়ার অর্থাৎ প্লাস 8 বি স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল আমাদের উত্তর। 5 দেখে কি বলেছে? একটি মডেল তৈরির উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া হলো। উপকরণ খরচ টাকা, আর্ট পেপার 8 টাকা, এই 9 টাকা, স্কেচ পেন হচ্ছে 12 টাকা, কাঁচি হচ্ছে 25 টাকা, রঙিন ফিতে হচ্ছে 6 টাকা, আর পিসবোর্ড হচ্ছে 8 টাকা। তাহলে ওপরের তথ্য থেকে পাইচিত্র তৈরি করতে হবে। তাহলে এই তথ্যগুলোর উপরে বেস করে একটা পাইচিত্র অঙ্কন করতে হবে। প্রথমে কি আছে? উপকরণ, তাহলে উপকরণ লিখে দেবো। তার আগে এটা লেখা যায় যে মোট খরচ, অর্থাৎ এখানে মোট খরচকে আমরা শতকরা বা মোট খরচ যোগ করে সেটাকেও আমরা করতে পারি, দুইভাবে করা যায়। তাহলে এখানে আমরা মোট খরচ ধরেই করব, সে একই ব্যাপার আর কি। তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ 9, 12, 25, 6 যোগ 8 টাকা। তাহলে মোট খরচ কত? মোট খরচ হচ্ছে 12, 25 60 টাকা, তাই তো। এবার আমরা একটা ছক তৈরি করব। উপকরণ প্রথম আছে সেটি হচ্ছে উপকরণ। তারপরে কি আছে? খরচ হচ্ছে মোট টাকা আগে হিসেব করে নিয়েছি, তাহলে এখানে লেখার প্রয়োজন নেই, টাকায় দিলেও হবে যেহেতু টাকা লেখা আছে টাকায়। তারপরে হচ্ছে ভগ্নাংশ বা ভগ্নাংশ।
ভগ্নাংশে। তারপর হচ্ছে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ সবসময় পাই চিত্র আঁকতে গেলে মনে রাখতে হবে যে কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি হয়, এবং পাই চিত্র তৈরি করতে গেলে এই 4টে কলাম করলে চলে যাবে। তারপরে কটা আছে? 1 2 3 4 5, তাহলে 5টা ঘর কেটে নেব। 1টা 2টো 3 4 5। এবার কলামগুলো কেটে নেব, রোগুলো কেটে নিলাম। এগুলো একটু ভালো করে করলে ভালোই হয়, আমি তাড়াতাড়ি করলাম আর কি। এগুলো হাতে স্কেল দিয়ে তোমরা কাটবে, কাটলে ভালো দেখাবে। আচ্ছা, তাহলে উপকরণ এখানে আছে আর্ট পেপার, লিখে নেব আর্ট পেপার, স্কেচ পেন, তারপর আছে কাঁচি, তারপর আছে রঙিন ফিতে, তারপর আছে পিসবোর্ড। তাহলে আর্ট পেপার আছে কত টাকা? 9 টাকা। স্কেচ পেন আছে 12 টাকা। কাঁচি আছে কত? 25 টাকা। রঙিন ফিতে আছে কত? 6 টাকা। এবং পিসবোর্ড আছে 8 টাকা। ভগ্নাংশে যেহেতু মোট কত টাকা হয়েছিল? 60 টাকা। তাহলে ভগ্নাংশ মানে কি? নিচে 60 থাকবে, আর যেটা থাকবে উপরে, মানে যত টাকায় ওই পেপারটা কেনা হয়েছে বা যে বস্তুটি কেনা হয়েছে সেইটি উপরে থাকবে, এটা ভগ্নাংশ আর কি। এখানে কাটাকাটি করলেও হবে, যেহেতু কিছু অংশ কেটে যাবে, না কাটাকাটি করলেও চলবে। এদিকে সেই 360 ডিগ্রির সঙ্গে পরে কাটাকাটি করলেও হবে, বা এখানে কাটাকাটি করে দিলেও হয়, না করলেও হয়, এখানে হবে। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? 12/60। এটা কত হচ্ছে? 25/60। এটা হচ্ছে 6/60। এখানে হচ্ছে 8/60। এবার কেন্দ্রীয় কোণ, তাহলে আমরা জানি একটি বৃত্তের কেন্দ্রীয় কোণ সবসময় 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রির সঙ্গে এই ভগ্নাংশ দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? এটি 0 কেটে গেলো, 6 ছক 36, তাহলে 6 9 54 ডিগ্রি হলো। তাহলে প্রথম যেটা পেলাম সেটি হচ্ছে 54 ডিগ্রি। তারপরে 360 ডিগ্রির সঙ্গে আমরা 12/60কে কাটাকাটি করব, তাহলে 6 6 36, তাহলে 6 12 72 ডিগ্রি। পরেরটা 360 ডিগ্রি, আর এদিকে হচ্ছে 25/60, কাটাকাটি করলে 6 6 36, তাহলে 5 5 5 6 25 150 ডিগ্রি, অর্থাৎ কাঁচি জন্য 150 ডিগ্রি বরাদ্দ থাকবে। 360 হচ্ছে কত দিয়ে কাটবো? 6/60 দিয়ে। তাহলে একটা শূন্য কেটে গেল, 6 6 36 এবং 6 6 36 ডিগ্রি। আর তারপরে 360 ডিগ্রিকে আমরা ভাগ করব, কাটাকাটি করব 60 দিয়ে। তাহলে নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল, 6 6 36, 6 8 48 ডিগ্রি। তাহলে এই যে ডিগ্রিগুলো আমরা পেয়েছি কাটাকাটি করে, সবশেষ কেন্দ্রীয় কোণ যেগুলো পেয়েছি, কেন্দ্রীয় কোণের উপর বেস করে আমরা এখন একটা পাইচিত্র অঙ্কন করব। পাইচিত্র অঙ্কন করতে গেলে যে কোনো মাপের একটি বৃত্ত আঁকতে হবে। আমি পেন দিয়ে করছি, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, কারণ কি এটি পেন্সিল দিয়ে করতে হয়। আমি এখানে পেন্সিল দিয়ে ঠিক বোঝা যাবে না বলে আমি এখানে পেন দিয়ে করছি, একটু সাবধানবশত করবে, তাহলে যাবে না। তাহলে এরকম যে কোনো মানের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এবার বৃত্ত অঙ্কন করে যে কোনো জায়গা থেকে একটা ব্যাসার্ধ কেটে দিতে হবে, ব্যাসার্ধ কেটে নিতে হবে। ব্যাসার্ধ কেটে নিয়ে এবার চাঁদা প্রয়োগ করতে হবে। চাঁদার সাহায্য নিয়ে যে কেন্দ্রীয় কোণগুলো আমরা পেয়েছি সেই কেন্দ্রীয় কোণগুলো এখন মেপে লিখে নেব। তাহলে এইখানে হচ্ছে প্রথমে কত পেয়েছিলাম? 54 ডিগ্রি। 50 আচ্ছা 54, অর্থাৎ এইখানে আসছে। তাহলে এইটা হচ্ছে 54 ডিগ্রি।
এটা হচ্ছে 54°। 54°, এটিকে আছে 8। আচ্ছা পরে লিখে দিচ্ছি। আচ্ছা 8 পেপার, এটা হয়ে গেল 8 পেপার। তারপর হচ্ছে 72°। তাহলে এই ব্যাসার্ধর কাজটা শেষ হয়ে গেলে এবার আমাদের এই ব্যাসার্ধে মানে যেটা সর্বশেষ হলো সেইটার সঙ্গে সেখান থেকে আমরা এই 72° কেটে নেব। পরের যে 72° পেয়েছিলাম কেন্দ্রীয় কোণের মান, তাহলে আমরা ডান দিক থেকে গেলে সবসময় নিচেরগুলো নেব সবসময়, অর্থাৎ এই হচ্ছে 70 আর 70-এর পরে 2 ঘর যাবে, অর্থাৎ এই হচ্ছে 72°। তাহলে 72° সমান করে আমরা পরেরটা কেটে নেব, যেটা হচ্ছে স্কেচ পেন। এটি হচ্ছে 72°। স্কেচ পেন, এটি হচ্ছে স্কেচ পেন। তারপরে হচ্ছে 150° কাঁচি। তাহলে কাঁচির জন্য আমরা 150° কেটে নেব সর্বশেষ যে ব্যাসার্ধটা হয়েছিল কেন্দ্রীয় বৃত্তের। তাহলে 150 নিচের থেকে আসবে আমরা বলেছি। তাহলে এটা হচ্ছে 150, অর্থাৎ এইখানে এই পর্যন্ত। তাহলে এটি হচ্ছে 150। তাহলে এখান থেকে 150 কেটে নিলাম, কাঁচির জন্য সব থেকে বেশি দেখতে পাচ্ছি 150। তাহলে এটি হচ্ছে 150, অর্থাৎ কাঁচি। তারপরে 36° হচ্ছে রঙিন ফিতে। তাহলে সর্বশেষ আমরা এই ব্যাসার্ধটা পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা আবার যাব 36°। তাহলে এই হচ্ছে 30, এই হচ্ছে 35, 35-এর পরে এই 35-এর পরে এখানে হচ্ছে 1 ঘর, অর্থাৎ 36°। তাহলে এখান থেকে 36° সমান করে কেটে নিলাম এবং এটা হচ্ছে লিখে দিলাম রঙিন ফিতে। আর বাদ বাকি তাহলে নিশ্চয়ই 48° আছে পিচবোর্ডের জন্য। এটি হচ্ছে 48° পিচবোর্ড। তাহলে এটি হলো পাই চিত্র, অর্থাৎ 5 দাগে এটা হয়ে গেল উত্তর। 5-এর অথবা তোমার পাড়ার গ্রন্থাগারের নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো। তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো। এখানে বইয়ের প্রকারভেদ, বই আছে শতকরায়। তাহলে বইয়ের প্রকারভেদ ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী। তাহলে ছোট গল্প আছে 40টি শতকরায়, উপন্যাস আছে 20টি, ভ্রমণ আছে 5টি, ছোটদের কমিক্স আছে 25টি এবং জীবনী আছে 10টি। এর উপর বেস করে কি করতে হবে, একটি পাইচিত্র অঙ্কন করতে হবে। এই আগেরটারই মতো একই ব্যাপার আর কি। তাহলে এখানে বলা আছে একটা জিনিস শতকরা, অর্থাৎ এইখানে আগেরবার আমরা যেটা করেছিলাম যে মোট খরচ, এই মোট খরচ আমরা 60 টাকায় করেছিলাম, তাই না? এবার এটা শতকরা মানে 100 করবো, এটা বলে দেওয়া আছে এখানে, এর মধ্যে মানে ব্র্যাকেটের মধ্যে এখানে বলে দেওয়া আছে। তাহলে আমরা সবসময় পাইচিত্র করতে গেলে মনে রাখতে হবে 4টে পার্ট করতে হবে, অর্থাৎ 4টে অংশ হবে। প্রথমে যেটা থাকবে সেটি অর্থাৎ বইয়ের প্রকারভেদ। তাহলে বইয়ের প্রকারভেদ, প্রথমে বইয়ের প্রকারভেদ। তারপরে আছে কি, বই আছে ব্র্যাকেটের মধ্যে লিখব শতকরায়। তারপরে ভগ্নাংশে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় কোণ। আমরা জানি কেন্দ্রীয় কোণের মান সর্বদাই 360° হয়। একটা বৃত্তের কেন্দ্রীয় কোণের মান 360°। তাহলে এখানে কটা ঘর আছে, 1 2 3 4 5টা। তাহলে 5টা কেটে নিই। এখানে অবশ্যই তোমরা পেন স্কেল ব্যবহার করবে, স্কেল ব্যবহার করলে সুন্দর হবে। আমি হাতে করছি, 1 2 3 4 5। তাহলে প্রকারভেদ কলামগুলো কেটে নিই।
কলামগুলো আমি কেটে নিয়েছি। এবার যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যের উপর বেস করে আমি একটু লিখে নিই। এখানে প্রথমে আছে ছোট গল্প, ছোট গল্প। তারপর আছে উপন্যাস, উপন্যাস। তারপর আছে ভ্রমণ। তারপর আছে ছোটদের কমিক্স, ছোটদের কমিক্স। তারপরে হচ্ছে জীবনী, তারপরে হচ্ছে জীবনী। তাহলে ছোটদের গল্প আছে 40টি শতকরা, উপন্যাস আছে 20টি, ভ্রমণ আছে 5টি, ছোটদের কমিক্স আছে 25টি, আর জীবনে আছে 10টি, তাই তো। এবার ভগ্নাংশে, তাহলে ভগ্নাংশে শতকরা বলেছে মানে 100 বাই যা থাকবে সেটা, 100 এর উপরে সেটা, মানে 40/100। এখানে কাটাকাটি করাও যায়, বা কাটাকাটি না করলে পরে এখানে কাটাকাটি করে দিলে একই ব্যাপার। এখানে তাহলে 20-এর 100, এখানে তাহলে 5-এর 100, এখানে হচ্ছে 25-এর 100, আর এখানে হচ্ছে 10-এর 100। এবার এইখানে কাটাকাটি করে দিই, 360 ডিগ্রি কাটবো 40/100কে নিয়ে, কেন্দ্রীয় কোণ বের করবো। উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য কেটে গেল। তাহলে 36 আর 4 গুণ করলে 4 ছক 24, 4 হাতে থাকে 2, আর 3 4 12 13 14, 144 ডিগ্রি। পরেরটা 300, পরেরটা কি আছে, উপন্যাস 360 ডিগ্রি। এটাকে ভগ্নাংশ কত হয়েছিল, 20/100। তাহলে এর একটা উপরের শূন্য, এর দুটো উপরের শূন্য, এর দুটো উপরের শূন্য কেটে দিলাম, তাহলে 36 2 72 ডিগ্রি হলো। পরে আছে কি, ভ্রমণ। তাহলে 360 ডিগ্রির সঙ্গে কাটাকাটি করব 5-এর 100, তাহলে একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5 2 10, আর 18 2 36। তাহলে এটির কত হলো, এর হলো শুধু 18 ডিগ্রি। আচ্ছা, ছোটদের কমিক্স, তাহলে 360 গুণ, এখানে হচ্ছে 25/100, তাহলে এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে যদি কাটি তাহলে 5 2 10, আর 5 5 25, আর এখানে হচ্ছে 18 2 36, তাহলে এখানে হচ্ছে 5 18 90 ডিগ্রি। তারপর হচ্ছে 360কে আমরা কাটবো, ভাগ করব 10/100 দিয়ে, তাহলে একটা অপারেশন, একটা দুটো অপারেশন কেটে গেল, তাহলে এখানে থাকছে 36 ডিগ্রি। তাহলে আমরা যে কেন্দ্রীয় কোণগুলো পেলাম, এই কেন্দ্রীয় কোণগুলোকে নিয়ে আমরা এখন একটি পায়চিত্র অঙ্কন করব। তাহলে পায়চিত্র অঙ্কন করতে গেলে কি করতে হবে বলেছি, যে কোনো ব্যাসার্ধের একটু বৃত্ত এঁকে ফেলতে হবে, এবং যে কোনো অংশের দিকে একটি ব্যাসার্ধ যোগ করে দিতে হবে, যে কোনো দিকে, এটা কোনো ব্যাপার না। এবার প্রথমে কত হয়েছিল, প্রথমে হয়েছিল 144 ডিগ্রি, অর্থাৎ ছোট গল্প। তাহলে এইখান থেকে 144 ডিগ্রি চাঁদা দিয়ে কেটে নেব। তাহলে এখান থেকে আমরা 140 ডিগ্রি হচ্ছে 140, আর 140-এর পরে 44, অর্থাৎ এইখানে এটা। তাহলে এখান থেকে এটা হচ্ছে 144 ডিগ্রি। দাগটা পুরো বের করে দেওয়া দরকার নেই, বৃত্তের মধ্যে রাখলেই হবে। তাহলে এটি হচ্ছে 144 ডিগ্রি। এটি কি, এটি হচ্ছে ছোটদের, আচ্ছা ছোট গল্প, এটা হচ্ছে ছোট গল্প। তারপরে কত আছে, তারপরে আছে 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি কেটে নিই, 72, এই হচ্ছে 70, 70-এর পরে 2 ঘর 1 2, তাহলে এই হয়ে গেল 72 ডিগ্রি।
তাহলে এখান থেকে 72 ডিগ্রি কেটে নিলাম। এটি কি আছে? উপন্যাস। এটা হচ্ছে উপন্যাস। তারপরে কত আছে? 18 ডিগ্রি। ভ্রমণ হচ্ছে 18, অর্থাৎ এইখান থেকে আমি 18 ডিগ্রি কেটে নেব। তাহলে এই হচ্ছে 20, 20 পরে দুটো ঘর বাদ দেবো, অর্থাৎ এই হচ্ছে 18। তাহলে এখান থেকে 18 ডিগ্রি কেটে নেব। এটি হচ্ছে 18 এবং এটা হচ্ছে ভ্রমণ। তারপরে আছে 90 ডিগ্রি। তাহলে সর্বশেষ ব্যাসার্ধ থেকে আবার 90 ডিগ্রি কেটে নেব। তাহলে 90 ডিগ্রি, এই হচ্ছে 80, হচ্ছে 90, তাহলে এখানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কেটে নিলাম। এটি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে কি আছে? ছোটদের কমিক্স। ছোটদের কমিক্স। আর বাদ বাকি 36 ডিগ্রি। এটা 36 ডিগ্রি থাকবে। 36 ডিগ্রি হচ্ছে জীবনী। এই এটা হচ্ছে একটু লিখলে ভালো হয় যে পাইচিত্র। পাইচিত্র, এটি হচ্ছে উত্তর। 6 দাগ, একটি রম্বস HOME অঙ্কন করো যার HOME হচ্ছে 60 ডিগ্রি এবং HO হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এইরকম একটা অঙ্ক 1 নম্বর স্কুলে আছে, জাস্ট নামটা পাল্টানো। তো আমি এঁকে দিচ্ছি। এখানে একই জিনিস আর কি, সেটা আমি এঁকে নিয়েছি। এখানে স্কেল দিয়ে এখানে HO আমি 6 সেন্টিমিটার কেটে নিয়েছি, এঁকে নিয়েছি। আর এইখানে স্কেল এবং কাঁটা চাঁদা ব্যবহার করে HOME একটা 60 ডিগ্রি কোণ করে নিয়েছে। এবার কি বলেছে যে এই একটু রম্বস অঙ্কন করতে হবে। তাহলে আমরা জানি যে রম্বস মানে একটাই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং একটি কোণ দেওয়া আছে, মানে এর সাহায্যে আমরা এখন একটি রম্বস অঙ্কন করব। তাহলে নিচের দিকে যে কোনো মাপের একটুখানি একটা বড় মাপের একটা সরলরেখা নিচ্ছি, যে কোনো মাপের। এই কোনো নির্দিষ্ট মাপ দরকার নেই, যে কোনো মাপের হলেই হবে। তাহলে এইখান থেকে আমি যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিলাম। এবার সরল রেখাংশ থেকে পেন্সিল কম্পাস ব্যবহার করে আমাদের HO সমান করে কেটে নিই। তাহলে এখানে HO কেটে নিলাম। HO সমান করে আমরা কেটে নিলাম। এটা 6 সেন্টিমিটার সমান করে HO কেটে নিলাম এবং নামটা লিখে দিলাম। এখানে আমাদের দেখতে হবে যে কোনটা আছে সেটা HO, অর্থাৎ ওকে কেন্দ্র করে 60 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখন আমরা কি করব? যে কোনো মাপের একটি চাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে। একটি চাপ নিয়ে দেখতে হবে চাপটা যেন খুব বেশি বড় না হয় এবং খুব বেশি ছোট না হয়। তাহলে যে কোনো মাপের একটি চাপ নেব, নিয়ে কেটে নিলাম। নিয়ে আমি ওতে বসালাম, যেহেতু ওতে দেওয়া আছে ওতে বসালাম। এবার এর যতটা খোলা মুখ ততটা সমান করে নিলাম। খোলা মুখের সমান করে নিয়ে আমি এইখান থেকে কেটে নিলাম। নিয়ে যে বিন্দুটা পেলাম সেই বিন্দু থেকে ও বিন্দুর যোগ করে দিলাম, একটু বড় করে সরল রেখাংশ নিয়ে। এবার যেহেতু রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একই হয়, তাহলে ওই 6 সেন্টিমিটারের সমান করে আবার কেটে নিতে হবে বা মাপ নিতে হবে। নিলাম, নিয়ে ওই একই মাপ রেখে একবার এদিকে বসাবো, এখানে বসে আবার একবার এদিকে বসাবো, আবার একবার এদিকে বসাবো, আবার একবার এদিকে বসাবো। তাহলে আমাদের রম্বস প্রায় হয়েছে। এখানে HOM, এটা তাহলে দেবো M আর এটা দেবো E। তাহলে এবার AC এবং
EM যুক্ত করতে হবে, করলে আমাদের রম্বসটি হয়ে যাবে। তাহলে AC এবং EM যুক্ত করলাম, হয়ে গেল রম্বস। লেখা লিখতে হয় না, কেবল অঙ্কন চিত্র। 2 নম্বর স্কুলের শেষ অঙ্ক 6 অথবা ABCD একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, যার AB হচ্ছে 6 সেন্টিমিটার এবং BC হচ্ছে 4.8 সেন্টিমিটার। তাহলে আমি এইখানে AB হচ্ছে 6 সেন্টিমিটার নিয়েছি এবং BC হচ্ছে 4.8 সেন্টিমিটার নিয়েছি, এবং এটি কি বলেছি, একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং কোণগুলি সমকোণ। তাহলে আমাদের এই যেটুকু তথ্য দেওয়া আছে এর উপর বেস করে আমাদের একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে নিচে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিলাম, নিয়ে আমি ABর সমান করে কেটে নিলাম 6 সেন্টিমিটার। ABর সমান করে পেন্সিল কম্পাস দিয়ে কেটে নিলাম, এবং অবশ্যই মাথাটা একটু কেটে দিতে হবে, কারণ এই মাথাটা না কাটলে, এই মাথাটা যদি না কাটা হয় তাহলে প্রমাণ হয় না যে মাপটা ঠিক নেওয়া হয়েছে। তাহলে দেখে বোঝা যাবে না, যে মেপে অবশ্যই বোঝা যাবে যে মাপটা ঠিক নেওয়া হয়েছে, কিন্তু এমনি যদি এটা ঠিকঠাক থাকে তাহলে বোঝা যায় যে না, মাপটা ঠিকঠাক নেওয়া হয়েছে। তাহলে এখানে হচ্ছে AB আমি 6 সেন্টিমিটার সমান করে কেটে নিয়েছি। এবার একে কেন্দ্র করে আমি একটা 90 ডিগ্রি অঙ্কন করলাম। কারণ কি, আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেক কোণের দৈর্ঘ্য সমকোণ হবে, তাই তো, অর্থাৎ 90 ডিগ্রি। ওই জন্য এখানে একটা পেন্সিল কম্পাস দিয়ে, আশা করি তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারো, অসুবিধা নেই, বা এখানে চাঁদা ব্যবহার করলেও হবে। চাঁদা ব্যবহার করে 90 ডিগ্রি করলেও হবে, কিংবা পেন্সিল কম্পাস দিয়ে 90 ডিগ্রি করলে হবে, অসুবিধা নেই। তাহলে এখানে হচ্ছে বড় করে এই সরল রেখাটা দিয়ে দিলাম। এবার BC এর সমান করে 4.8 সেন্টিমিটার কেটে নিলাম, নিয়ে যেহেতু BC বলা আছে, তাহলে এইটা হচ্ছে B, তাহলে বিতে কাঁটা বসাতে হবে। বিতে কাঁটা বসিয়ে একটা চাপ নিলাম, একইভাবে এতে কাঁটা বসাতে হবে, বসে একটা চাপ নিতে হবে। কারণ কি, এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, আবার এই ABর সমান করতে হবে, করে এইখান থেকে এই অংশটা কেটে নিতে হবে। নিলে নামগুলো এবার দিয়ে দিই, AB, তাহলে এটা হয়েছিল C, তাহলে এটা নিশ্চয়ই হবে D, এইটা। তাহলে এবার CB আর DC যুক্ত করতে হবে আর কি, যুক্ত করলাম। তাহলে হয়ে গেল আয়তক্ষেত্র। এটি একটি আয়তক্ষেত্র। এর কেবল অঙ্কন দিতে হবে, এদের লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি আঁকার বিষয়। ধন্যবাদ।